ভালো থাকবেন। কোনো কিছুর অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আজকে উঠি তাহলে। কমলা চেয়ার ছেড়ে উঠে ওনাকে নমস্কার জানিয়ে উঠলে গৌরবাবুও হাত জোর করে ধন্যবাদ আপনাকে বললে কমলা একটুখানি মজার ছলে চোখ বড় বড় করে গম্ভীর গলায় বলে, আপনি নয়, তুমি। যাওয়ার আগে মায়াকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটা 100 টাকার নোট ওর হাতে গুজে দিয়ে চলে গেল কমলা। কমলার সাথে অনেকক্ষণ কথা বলার পর একটুখানি ক্লান্তি অনুভব করলে গৌরবাবু ঘুমে ঢলে পড়লেন। এরই ফাঁকে মায়া খুব তাড়াতাড়ি দাদাবাবুর জন্য একটুখানি মাছের ঝোল ও ডাল বানাতে গেলে হঠাৎ দরজায় ধাক্কা ও পরে ঘন ঘন কলিং বেল বাজতে থাকলে মায়া অত্যন্ত বিরক্ত হয়ে বলে, আরে এখন আবার কে এলো বাবা? এত ঘন ঘন লোক ঢুকলে কাজ করি কেমনে? এই কথা বলে দরজার কাছে গিয়ে আই হলে চোখ লাগিয়ে দেখে এক অচেনা লোক। তার পরনের কাপড় চোপড়ও তেমন পরিষ্কার নয়। খুব সাবধানে দরজা খুলে মায়া, আপনি কে? জিজ্ঞাসা করলে সেই আগন্তুক ব্যক্তি এক প্রকার মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আরে আমি হলাম হরগৌরী নাপিত। 10 নম্বরই দিদি আমাকে বলল যে 2 নম্বরের ফ্ল্যাটের দাদার দাড়ি কামিয়ে দিতে। আর এই ফলের প্যাকেটটা ধরো, ওই দিদি কিনে নিয়ে আমাকে ধরিয়ে দেন দেবার জন্য। তো দাদাবাবু কোথায়? মায়া এই হরগৌরী নাপিতের অত্যধিক ব্যস্ততা ও হাতে একটা বাক্স দেখে দাদাবাবুকে ঘুম থেকে ডেকে হরগৌরী নাপিতের কথা ও 10 নম্বরই দিদির কথা বললে ওনার বুঝতে অসুবিধা হলো না যে কমলাই তাকে পাঠিয়েছে। দাড়ি কামিয়ে ও আজকে একটু গরম জলে স্নান করে নিয়ে অনেকদিন পরে হৃদ সৌন্দর্য ফিরে পেতে গৌরবাবু একটা সেলফি তুলে কমলাকে পাঠিয়ে দিলেন। এদিকে কবিতার তো মাথা খারাপ হওয়ার মতন অবস্থা। কোন মহিলা হতে পারে যে বাবার সাথে একদম ফ্ল্যাটে দেখা করতে আসতে পারে? মা তো দাদুর একমাত্রই মেয়ে ছিল, তাছাড়া বাবার কোনো বোন বা দিদিও সাতকুলে নেই। তো কে হতে পারে এ মহিলা? আর কেনই বা এলেন? তাহলে কি ধরে নেব যে বাবা ওই মহিলার সাথে? না থাক, আগে চঞ্চলকে ফোন করি, দেখি চঞ্চল কি বলে। কিন্তু চঞ্চলকে এসব নিয়ে কথা বললে সে কোনো রকম উৎসাহ না দেখিয়ে বলে, দেখ ছোড়দি, আমি জুলিকে নিয়ে এখন শ্বশুরবাড়িতে খুব ব্যস্ত। জুলিকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য বাবার কাছে 1 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু বাবা অনেক কষ্টে বলল যে বড় জোর 50,000 দিতে পারি। এই শুনেই আর বাবার প্রতি আমার কোনো টান নেই, আর না আছে ওই বাড়ির প্রতি। মা থাকলে আজকে এরকমটা হতো না। জুলির বাবাই আমাদের লন্ডন যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছেন। এখন ব্যস্ততার জন্য তোর ফোন রাখছি, কেমন? চঞ্চল ফোন রেখে দিল। কবিতা চঞ্চলের কথায় পুরোপুরি হতাশ হয়ে আজকে সেও ভাবতে লাগলো যে কি একটা অপদার্থ ভাই রে। বড়লোকের মেয়ে জুলিকে বিয়ে করে সে এত তাড়াতাড়ি বাড়ির সব লোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। ধুস, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখা নয়। বুঝতে পারছি আজকে যে আমি গরিব বলে শ্বশুরবাড়ির পয়সায় বড়লোক হয়ে যাওয়া ভাইও আমার ব্যাপার নিয়ে আর চিন্তিত নয়। এদিকে মায়ার সব রান্না হয়ে যেতে দাদাবাবুর ঘরে ঢুকে দেখে যে উনি বিছানায় বসে খবরের কাগজ পড়ছেন। আজকে দাড়ি কামিয়ে ও স্নান করে দাদাবাবুকে আবার সে আগের মতন অবস্থায় দেখে মায়ারও মনে খুব আনন্দ হলো। এরপর গৌরবাবু দুপুরবেলায় মায়ার হাতে রান্না করা মাছের ঝোল, ভাত ও শুক্তো খেয়ে একটা বড় ঢেকুর তুলে বলেন, মনে হচ্ছে যেন কতদিন পরে অমৃত খেলাম। দুপুরের ওষুধ খেয়ে উনি ঘুমিয়ে ঢলে পড়লে হঠাৎ মায়ার মনে হলো যে একবার বড়দিকে দাদাবাবুর শরীর সম্বন্ধে জানানো উচিত। উনি সেরে গেলেও তো এখনও বেশ দুর্বল আছেন। তাই সে বড়দি গৌরীকে ফোন করে জানালে। গৌরী বাবার কুশল সংবাদ নেওয়ার পর বলে যে এখন স্কুলের পরীক্ষা চলছে, তাই এখন তার পক্ষে আসা একদমই সম্ভব নয়। তবে বাবাকে যেন অবশ্যই একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয় মায়াদি। মায়া গৌরীর কথাতে অকুল পাথারে পড়ে। 5 মিনিট ধরে কত কিছু ভেবে শেষমেশ সাহস পেল না দাদাবাবুকে নিয়ে ডাক্তার দেখাতে। মায়া আর কোনো রাস্তা না পেয়ে কমলা দিদির মোবাইল নং দাদাবাবুর মোবাইল ফোন ঘেটে বের করে খুলে কমলাকে ফোন করে বড়দির কথা বললে উনি বলেন যে ঠিক আছে,
আমি সন্ধেবেলায় ওনাকে সাথে করে ডাক্তারখানায় নিয়ে যাব। তবে তুমিও সাথে থাকবে মায়া। আর শোনো, তুমি কিন্তু দাদাবাবুকে ওই আপেলগুলো কেটে দিও, আর তুমিও খেও। দাদাবাবুকে সুস্থ করে তুলতে হলে তোমার সুস্থতাও কিন্তু দরকার। কমলা ফোন কেটে দিয়ে রাখতে গিয়ে হঠাৎ হোয়াটসঅ্যাপে আইকনের উপরে লাল সিগন্যাল দেখে খুলে দেখে যে গৌরবাবুর ছবি। মন্ত্রমুগ্ধের মতন বেশ অনেকক্ষণ ধরে ফটোর দিকে চেয়ে থাকলেন। ফোনে মীরা মেডিকেল হাউসে ফোন করে ডাক্তার বুক করে দেওয়া হলো। ও যথারীতি সময় মতন কমলা মায়াকে সাথে করে গৌরবাবুকে ডাক্তার দেখিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেলেন। ডাক্তারবাবু ওনার ডেঙ্গু জ্বরের সন্দেহ করছেন। বেশ অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে রক্ত পরীক্ষা করতে বলেছেন। কমলা মায়াকে বলে দিয়েছে যে ওই ওষুধগুলো খাওয়ানোর সাথে একটুখানি ভালো মন্দ খাওয়াতে হবে, আর রক্তের পরীক্ষার জন্য ঠিক সময় লোক উনি বাড়িতে পাঠিয়ে দেবেন। প্রায় 1 মাস পরে গৌরবাবু এই কমলা ও মায়ার জন্য পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। আবারও গায়ে বল ফিরে পাওয়ার সাথে অবশ্যই আস্তে আস্তে ফিরতে লাগলো ওনার স্বাস্থ্য ও রূপ। এক বড় লড়াই করে দাদাবাবুকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে পেরে আজকে কমলা ও মায়া দুজনেই খুব খুশি। কিন্তু খুশিতে নেই আজকে কবিতা। তার বাবার প্রতি খুব রাগ যে বাবা ফোন করে একটা খবরও তার নেয় না। তাই এই অভিযোগ গুরু গম্ভীরভাবে দিদি গৌরীকে বলতে গেলে ও সাথে অবশ্যই ওই আগন্তুক মহিলার কথা বললে গৌরী বলে, দেখ কবিতা, বাবাকে দোষ না দিয়ে তুই বাবার জন্য কি করতে পারিস সেটা বল। তুইও চঞ্চল তো চিরটাকাল খালি বাবার দোষটাই দেখলি। তুই কি জানিস যে বাবা কদিন ধরে প্রবল জ্বরে আক্রান্ত? তুই খোঁজ নিয়েছিস? যাক, বাবার কথা ছেড়ে নিজের দিকে তাকা, নিজের উন্নতি করার চেষ্টা কর। বাবার ওই সামান্য কটা টাকার দিকে চেয়ে তুই নিজের আর্থিক উন্নতির কথা ভাবিস না। ছাড় এখন, আমি সময় পেলেই বাবার কাছে গিয়ে বাবার খোঁজ খবর নিয়ে নেব। কবিতা কি একটা মনে করে একটুখানি থেমে একটুখানি নাটকীয় ভঙ্গিতে বলে, বাহ, দারুণ তো। তার মানে তুই আমাদেরকে বাদ দিয়ে বাবাকে তেল দিয়ে কিছু পয়সা হাতাবার চেষ্টা করবি, তাই তো? গৌরী কবিতার প্রশ্নের কোনো উত্তর করছে না দেখে কবিতা প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা টেনে এনে বলে, তুই কি জানিস দিদি যে মারা যাওয়ার পরে বাড়িতে এক অচেনা মহিলার আগমন হয়েছে? জানি না ওনার মতলব কি, তবে আর কি হতে পারে? বাবার পয়সা হাতানো ছাড়া আর কি হতে পারে? যাগ্গে দিদি শোন, আমি বাবার কাছে মায়ের কিছু গয়না চেয়েছিলাম, যেহেতু বাবার সেগুলো আর কোনো কাজে লাগবে না। তুই তো আমার সংসারের খবর জানিসই, বেশ কষ্টে আছি। যাই হোক, তুই যদি বাড়িতে যাস তাহলে বাবাকে ওই সোনার গয়নার ভাগ বাটোয়ারার কথাটা বলিস। কবিতার কোনো কথার জবাব না দিয়ে গৌরী ফোন কেটে দিল। এর ঠিক দিন 15 পরে হঠাৎ দুপুরে স্কুল ছুটি হতে গৌরী বাবার ফ্ল্যাটে ঢুকে প্রথমে ওই অচেনা মহিলা ও বাবাকে একসাথে টেবিলে খেতে দেখে চমকে উঠল। আয় আমার গৌরীমা, তুই বাড়িতে এলে মনে হয় কোথায় রাখবো এত সুখ। স্কুলের ব্যাগটা ওখানে রাখ মা। আর শোন, এনার সাথে তোর পরিচয় আগে করিয়ে দি। ইনি আমাদের আবাসনের 10 নম্বর ব্লকের বাসিন্দা, নাম এনার কমলা চক্রবর্তী। গৌরবাবু একটু চুপ করতেই গৌরী ওনার পায়ে হাত রেখে প্রণাম করার পরে মুখে মৃদু হাসি এনে বলে, আন্টি, আপনার মুখটা কিন্তু খুব চেনা চেনা লাগছে। এছাড়া মায়ের মুখেও কয়েকবার আপনার নাম শুনেছি মনে হচ্ছে। কমলা অত্যন্ত খুশি হয়ে গৌরীর প্রশ্নের উত্তর দেবার আগেই গৌরবাবু বলে উঠলেন, আরে দেখবিই তো, ওনার ছেলে তন্ময়ও চঞ্চলের সাথে এক স্কুলেই পড়তো, তবে চঞ্চল তন্ময়ের চেয়ে বয়সে 1 বছর বড়। সকালে বাসে করে ছেলেকে স্কুলে পাঠানোর সময় সরমার সাথে ওনার পরিচয় হয়, আর আমি ওনাকে চিনলাম এই দিন 20 আগে পার্কে হাঁটতে বেরিয়ে। গৌরী, যাও বাথরুম থেকে হাত পা ধুয়ে এসো, তারপর আমরা 4 জনে মিলে জমিয়ে চা খাই। কমলা কথাগুলো এমনভাবে রাখলো যেন গৌরী ওনারই মেয়ে। গৌরী ওনার এক মাতৃসুলভ ব্যবহারে মুগ্ধ হয়ে হেসে উত্তর দেয়, না আন্টি, শুধু চা নয়, চায়ের সাথে টাই হিসাবে গরম সিঙাড়া নিয়ে এসেছি। বাবা সিঙাড়া খেতে যে খুব ভালোবাসে। সবাই মিলে এখন সেগুলো গলাধকরণ করি। চা খেতে খেতে গৌরবাবু তার জ্বরের পর সেরে ওঠা পর্যন্ত এই কমলা আন্টি ও মায়ার সেবা শুশ্রূষার কথা পুঙ্খানুপুঙ্খভাবে গৌরীকে জানালে 35 পেরোনো গৌরী কমলা আন্টি ও তার বাবার মধ্যে কিছু একটা সম্পর্কে রাজ করতে পারল ভালোই। আন্টির হাতে শাখা পলা ও মাথায় সিঁদুর দেখতে পায়নি, তাই সে ঠিক বুঝতে পারল না যে ইনি সধবা না বিধবা।
যাই হোক, বাবাকে আবার আগের মতন সুস্থ দেখে গৌরী আজকে খুব খুশি। সে জানে মা মারা যাওয়ার পরে তাকে এখন এই মা বলে তো শুধু বাবাই ডাকে, তাই হঠাৎ মাকে হারিয়ে বাবা যেন ভালো থাকে যে কোনো প্রকারে, সেটা মাথায় রেখে গৌরী বাবাকে এই আন্টির সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক নিয়ে কিছু কথা তুলল না। এবার তার ঘরে ফিরে যাওয়ার পালা। চলি বাবা ও আন্টি। এই কথা গৌরী বললে কমলা আন্টি বলেন, এই গৌরী, তুমি একটা রাত থেকে যাও না, কাল সকালে উঠে না হয় বাড়িতে যেও। না আন্টি, কাল সকালে আবার স্কুল আছে, তাই সম্ভব হচ্ছে না, উঠি বাবা। এই বলে গৌরী ঘরের বাইরে পা রাখলে কমলাও গৌরীর সাথে বেরিয়ে দরজার কাছে এসে উনি গৌরবাবুকে মজা করে গম্ভীর গলায়, এই শোনেন, ওষুধগুলো ঠিক মতো খাবেন, আর মায়ার কথার অবাধ্য হবেন না, রাতে গরম দুধটা খাওয়ার পরে শুতে যাবেন। রাস্তার শেষ বাঁকে এসে গৌরীকে বিদায় জানিয়ে কমলা ঘরের দিকে পা বাড়ালে গৌরী বাসস্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে ভাবতে লাগে, আন্টি বেশ ভালো, বাবার প্রতি বেশ ভক্তি ভালোবাসা আছে বলে তো মনে হলো। আর আন্টি এত সাবলীলভাবে কথা বলছিলেন, তাতে তো মনে হয় না বাবার সাথে কয়েকদিনের আলাপ। তবে উনি কি ডিভোর্সি না বিধবা, সেটা চিন্তা করতে করতেই হুশ শব্দে বাস এসে যাওয়াতে তাতে চড়ে গৌরী বাড়ি চলে গেল। কেটে গেল বেশ কয়েক মাস। এরই মধ্যে কমলা ও গৌরবাবু বেশ অতি ঘনিষ্ঠ হয়েছেন। গৌরীও জানতে পেরেছে যে এই কমলা আন্টি বিধবা ও ওনার একটি মাত্র বিবাহিত ছেলে আছে। এদিকে আবার গৌরবাবুদের ছোকরা বুড়োদের মহল্লাতে কানাঘুষো খবরও বেশ চাউর হয়েছে। গৌরবাবু বুড়ো বয়সে এক বিধবা মহিলার সাথে একই প্রেমের লীলা খেলায় মেতে উঠেছেন। গৌরবাবু ও কমলা একে অপরকে সম্মান ও ভালোবাসতে এসব কোনো কিছুর তোয়াক্কা না করে দুজনে নতুন এক জীবনের স্বপ্ন দেখা শুরু করলেন। শুধু তাই নয়, দুজনের এই সব স্বপ্ন ওনারা কখনো ফোনে, কখনো বা নানা নছিলায় পার্কে মিলিত হয়ে শুনতে লাগলেন। আরও কিছুটা সময় অতিবাহিত হতে গৌরবাবু আর কাল হরণ না করে সোজাসুজি কমলাকে এখন একত্রে থাকার জন্য শুধুমাত্র মালা বদল করে ও এক ম্যারেজ রেজিস্ট্রারকে সাক্ষী করে একসাথে পথ চলার কথা বললে কমলা একটুখানি নার্ভাস হয়ে কাঁপা কাঁপা গলায় বলেন, আজকে যদি সেই সেদিনের বয়স হতো যে বয়সে কোনো কিছু বাধা মানে না, তাহলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমার নিতে বেশি সময় লাগতো না। কিন্তু আজকে আমরা চাইলেও আমাদের দুজনের ছেলে মেয়ে থাকাতে তাদেরও একটা মতামত নেওয়া খুব প্রয়োজন, কারণ আমরা চাই না কোনো কিছু হারাতে, আমাদের এই ভালোবাসাকে সম্মান দিতে গিয়ে। তাই আপনি একদিন আপনার সমস্ত ছেলে মেয়েদেরকে ডেকে এই সিদ্ধান্তের কথা জানান, আর আমিও তন্ময়কে সব বুঝিয়ে বলবো, ও যাতে আমাকে ভুল না বোঝে। যদি তারা খুশি না হয় তাহলে দাদা, আমরা না হয় বাকি জীবনটা বন্ধু হিসাবেই কাটিয়ে দেব। আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, জানবো শুধু আপনিও আমি, আর থাকবে শুধু দুজনের মাঝে একটা বড় চীনের প্রাচীর। কমলার যুক্তিপূর্ণ কথাগুলো গৌরবাবু ভালো করে শুনে ভাবেন, আচ্ছা গৌরী রাজি হলেও কি চঞ্চল ও কবিতা আমার এই নতুন জীবন নিয়ে কোনো উৎসাহ দেখাবে? বরঞ্চ ওরা দুজনে দুজনকে চরিত্রহীন বলবে। তো তখন কি হবে? আমি কি ওদের কথা শুনে এই কাজ থেকে পিছিয়ে আসব? কখনো না। কোনো এক রবিবারের সকালে গৌরীর স্কুলের ছুটি থাকাতে গৌরবাবু গৌরীকে কমলার প্রতি ওনার দুর্বলতার কথা জানান ও বাকি জীবনটা আগের মতন আনন্দে কাটাতে কমলাকে ওনার বউ হিসেবে ঘরে তুলতে চাইলে একটু মানসিক ধাক্কা প্রথমে খেলেও গৌরী বলে, বাবা, আমারও তোমার জামাই স্বপনের কোনো আপত্তি নেই, আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। তুমি খুশি থাকলে আমার আর কি বলার আছে, ভালোই হবে। এই কমলা আন্টি তো আমার চেনা, তোমারও ওনার শেষ জীবনটা ভালোই কাটবে। তাছাড়া বাবা, আমরা তো সেরকম করে তোমাকে ডেকে এনে তোমার দেখাশোনা করতে পারি না, তাই ভালোই হবে তোমার। তবে একটা অনুরোধ রইল, আন্টিকে কাছে পেয়ে আমাকে যেন ভুলে যেও না তুমি। কি বলছিস তুই গৌরী? তোকে আমি ভুলে যাব? আর কিছু ভুললেও তোকে আর এ জীবনে কিছুতেই না। গৌরীর সাথে কথা হলেও গৌরবাবু কিছুতেই বুঝতে পারছেন না যে এই অকাল বোধনের মতন তার এই বার্ধক্যে এসে কাউকে জীবন সঙ্গিনী করার কথা কবিতা ও চঞ্চলের কাছে রাখলে ওরা কীরকম রিয়াক্ট করবে। শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে ভেবেও কোনো কুল কিনারা না পেয়ে গৌরীকে এই দায়িত্বটা দিয়ে শুতে গেলে গৌরবাবুর কাছে ফোনটা এলো কমলার কাছ থেকে। হ্যালো মিস্টার, কেমন আছেন?
আরে কমলা, এত রাতে? কি ব্যাপার গো? আমি ভালো আছি, তো তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মিস্টার সুন্দর। এরপর হাসিতে কমলা, আমার ছেলে তন্ময় বলেছে, মা, তোমার জীবনের এই নতুন অধ্যায় এক অভাবনীয় ঘটনা হলেও আমার কাছে খুব সুন্দর ঘটনা। কোনো ছোটবেলায় সে নিজের বাবাকে হারিয়েছি। তুমি যখন বলছো যে ভদ্রলোক অত্যন্ত জেন্টেলম্যান, যাকে আমি বাবা বলে ডাকতে পারবো, এ তো খুব আনন্দের কথা। তবে ও বলেছে যে আমাদের এই নতুন জীবনে তাকে যেন কেউ ভুলে না যায়। সব শুনে গৌরবাবু খুব খুশি হয়ে কমলাকে বলেন, দেখো কমলা, এই শুভ কাজে আর বেশি দেরি করে দরকার নেই। বড় মেয়ে গৌরীও আমাদের এই জীবনকে স্বাগত জানিয়েছে। তবে ছোট মেয়ে কবিতা ও ছেলে চঞ্চলের মত পেতে ঝামেলা হবে বলেই মনে হয়। তবে সেটা নিয়ে আমি একদমই চিন্তিত নই। এই তুমি, আমি, গৌরীর পরিবার, তন্ময়ের পরিবার থাকলে আর কেউ থাকলো না থাকলো তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে মিস্টার, একটা অনুষ্ঠানে একজন আসবে আর একজন দূর থেকে অভিসম্পাদ দিতে থাকবে, তাতে মজা নেই। যদি আপনি না পারেন, আমি চেষ্টা করব যে দুটো পরিবারের ছেলে মেয়ে বউ জামাইদের মধ্যে আগে মেলবন্ধন ঘটাতে। সাকসেসফুল হলে তবে জুটবে আমাদের গলায় বরমাল্য। বুঝলেন মিস্টার সুন্দর? গৌরবাবু এতক্ষণ বেশ ভালো মেজাজে কথা শুনছিলেন, কিন্তু কমলার শেষ বাক্যটা কান খাড়া করে শোনবার পর ওনার বিরস মুখ দিয়ে বেরোলো, তবে আর জুটলো আমার গলায় পরের মালা দ্বিতীয়বারের জন্য। ওই জুটবে যখন পরপারে যাবার জন্য চিরসাহিত থাকব। কমলার প্রতিক্রিয়া শুনতে পেল না গৌরবাবু। ফোনের লাইন অতর্কিতে কেটে যেতে গৌরী মত দিলেও মনে মনে সে ভাবে, সারা জীবন যাকে মা বলে ডেকে এলাম, তার অবর্তমানে একজন নতুন আন্টিকে মা বলে ডাকাটা কেমন যেন লাগছে। সে কি সত্যি এই আন্টি ডাক ছেড়ে মা বা নতুন মা বলে ডাকতে পারবে? হঠাৎ গৌরীর ফোনে এলো একটা অচেনা নং ফোন। ফোন ধরে হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে ভেসে এলো কমলা আন্টির গলা। হ্যাঁ আন্টি বলুন। গৌরী, তুমি আপনি বলা ছাড়ো আজ থেকে তুমি আমাকে তুমি বলেই ডাকবে, কেমন? কমলার মিষ্টি আবদার। ঠিক আছে আন্টি। তো আন্টি, তুমি আমার মোবাইল নং পেলে কেমন করে? কমলার প্রশ্ন। আরে বাবা, তোমাদের মুশকিল আসান করার লোক মায়া আছে না, না হলে গৌরবাবু আছেন। তবে তোমাদের মায়া না ভীষণ বুদ্ধিমতী। লেখাপড়া না জানলেও শুধু ফোন নং দেখেও বলে দেয় যে কার কোনটা নং। কমলা চুপ করলে গৌরী আচ্ছা বলতেই কমলা আবার বলে, এই গৌরী শোনো না, তোমার কাছে তোমার ভাই চঞ্চল ও বোন কবিতার মোবাইল নং আছে? মায়ের কাছে চাইলাম তো ও বলল যে ছিল, সেটা এখন মুছে গেছে। আর তোমার বাবার কাছে ইচ্ছে করেই চাইনি, কারণ উনি হচ্ছেন যারে দেখতে নারী তার চলন বাঁকা। গৌরী শুনে একটুখানি ম্রিয়মান অথচ হেসে নিয়ে বলে, মায়া হয়তো তোমাকে ইচ্ছে করে দেয়নি আন্টি। তুমি যদি ওদেরকে ফোন করে অপমানিত হও, সেই আশঙ্কা করে উনি এড়িয়ে গেছেন। তো আন্টি, আমার কাছে ওদের নং আছে। তুমি কি বলতে চাও বলো, আমি ওদেরকে জানিয়ে দেব। কমল আন্টি বেশ বুঝতে পারলেন যে কোনো কারণেই হোক গৌরীও তাকে ফোন নং দিতে চাইছে না। এসব চিন্তা করে উনি শুষ্ক মুখে ভাবেন, ওরা কি সত্যি খারাপ, কে জানে। আমতা আমতা করে গৌরীকে গৌরবাবু ওনার বর্তমান সম্পর্ক ও পরে একত্রে থাকার জন্য একটা রেজিস্ট্রি বিয়ের কথা ওদেরকে জানাতে বললে গৌরী বলে যে আন্টি, তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না, আমি ওদের দুজনকে ঠিক বুঝিয়ে বলবো। এরপরে কমলা ফোন ছেড়ে দিতে গৌরী কবিতাকে ফোন করে বাবা ও কমলা আন্টির মধ্যে শুভ পরিণয়ের কথা জানালে কবিতা তেলে বিগুনে জ্বলে ওঠার মতন বলে, বাবা ভারী চমৎকার। বাবার বুড়ো বয়সে ভীমরতি হলো। বাবার বয়স এখন 60-এর উপরে। বাবার লজ্জা করছে না নতুন করে আবার বিয়ে করতে? ছি ছি, লোকজনের সামনে মুখ দেখাবো কি করে? এই নতুন আন্টি বুড়ো বয়সে বাবাকে ভালোবাসবে? ঘোড়ার ডিম। বাবার জমানো টাকা ও মায়ের গয়না হাতানোর জন্য আন্টি এসব ফন্দি ফিকির করছে। এইবার বুঝেছি যে সেদিন বাবাকে মায়ের গয়নাগুলোকে 3 ভাই বোনের মধ্যে ভাগ করে দিতে বলেছিলাম বলে বাবা বলেছিল যে একটা গয়নাও তোকে দেব না। দেবে কি করে? আন্টিকে বিয়ের সময় দিতে হবে না? কবিতা অনেকক্ষণ বলার পরে চুপ করলে গৌরী কোনো রকমে উত্তেজিত না হয়ে, তোর বলা হয়ে গেছে এতক্ষণে? হ্যাঁ হয়ে গেছে। কবিতা একটু রেগেই কথাটা বলল। তাহলে এবার আমার কাছ থেকে শোন।
কমলা আন্টি ঠিক ওই ধরনের মহিলা বলে আমার মনে হয় না যে বাবাকে ঠকাতে এসেছেন। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি তাতে মনে হয়েছে যে ওই ভদ্রমহিলা যেমন বাবাকে ভালোবাসেন তেমনি মায়ের প্রতিও ওনার বেশ ভালোই শ্রদ্ধা ভক্তি আছে। বাবার যে ভীষণ শরীর খারাপ হয়েছিল তা কি তুই জানিস? তুই তো বাবার কোনো খবরও রাখিস না, না চঞ্চল রাখে। তোরা তো খালি তোদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকিস। তো সেখানে কি বাবার সমালোচনা করা সাজে আমাদের? উনি আমাদের জন্য কি করেননি বল? যখন তখন সকলের আবদার মিটিয়েছেন, কখনো কিন্তু কাউকে নিরাশ করেননি। হাসি খুশি মানুষটা মাকে হঠাৎ হারিয়ে মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই জিনিসটা দেখতে ভালো লাগতো না? বাবা এই কমলা আন্টির সাথে একত্রে থেকে বাকি জীবনটা সকলের সাথে আনন্দে কাটাচ্ছে, এটা দেখতে ভালো লাগবে। আমিও কিন্তু জীবনে অনেক ঠক্কর খেয়ে একটা জিনিস শিখেছি, এই সমাজ, এই পারিপার্শ্বিক লোকজনের মুখ বন্ধ রাখার জন্য নিজে চাইলেও কোনো এক ভদ্রমহিলাকে সম্মানের সাথে ঘরে ঠাঁই দিয়ে রাখা যাবে না। এই কথাটা কে বলেছে? আর একটা কথা, আমি বেশ বুঝতে পারছি যে তোদের ধারণা যে আমাদের এই আন্টি ঘরে এলে বাবা আমাদের ঠিক আগের মতন আদর আপ্যায়ন করবে কিনা, বা ধর বাবা ওনাকে সবকিছু সম্পত্তি লিখে দেবে কিনা, সেটা বাবার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাবার কাছে কিন্তু এই মুহূর্তে অবিবাহিত সন্তান বলে কেউ নেই। অবিবাহিত সন্তান তবুও কিছু হয়তো আশা করতে পারে, তো সেখানে বিবাহিত ছেলে মেয়েরা যদি বাবা মায়ের সম্পত্তি পাবার ব্যাপারে বেশি লায়ালিত হয়, তাদের কপালে অশেষ দুর্গতি আছে। আচ্ছা, আমি কি জানতে পারি যে তোর এখন হঠাৎ করে ভোল্টে রাখা মায়ের সামান্য গয়নার উপরে নজর কেন গেল? অনেকক্ষণ ধরে বর্দি গৌরী কথা বলার মাঝে কবিতা কিন্তু একটা কথাও বলেনি। ও বেশ বুঝতে পারলো যে বাবা দিদিকে তার ব্যাপারে সব কিছু বলে দিয়েছে। শোন দিদি, ছেলের পড়াশোনার কিছু অতিরিক্ত খরচা সামাল দিতে আমি বাবার কাছে কিছু গয়না চেয়েছিলাম। কবিতা যেন একটুখানি উত্তেজিত হয়ে কথাটা বলল। গৌরী কথাটা শুনে বেশ রাগ করে বলে, আচ্ছা কবিতা, আজকে মা নেই বলে তুই চটজলদি সমস্যার সমাধান করতে মায়ের গয়নাগুলো চেয়ে বসলি। আচ্ছা, মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি করতিস? মায়ের কাছে টাকা চাইতাম, কবিতা স্পষ্ট করে বলল। তো তুই সেটা বাবাকেও বুঝিয়ে বলতে পারতিস। আর শোন, কখনো কারোর খবর রাখবি না। বাবার কাছে গিয়ে এই বয়সে একজন সাথী হারানোর দুঃখে চোখের জল ফেলবি না, অথচ খালি টাকা চাইবি। আমি হলেও দেব না। এবারে কান খুলে শোন কথাগুলো, তারপর তোর কাছে মতামত চাইব। বাবা ও কমলা আন্টি, তুই কি চিনিস ওনাকে? গৌরী বুদ্ধি করে উত্তপ্ত পরিস্থিতি শীতল করতে এই প্রশ্ন করে। না, চিনি না। তো আন্টি, কি হয়েছে? কবিতা ভারী গলায় জিজ্ঞাসা করে। বাবা ও আন্টি খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি বিয়ে করে একসাথে থাকতে চায়। এতে আন্টির একমাত্র বিবাহিত ছেলে তন্ময়ের কোনো আপত্তি নেই। আপত্তি তো হবার কথাও নয়। প্রথম কথা, দুজনে তো নিজেদের পয়সায় এক জৌলুসহীন আয়োজনের মধ্যে আবদ্ধ হতে চাইছে। আমরা নিজেরা আজকাল অত্যধিক ব্যস্ততা, কিছুটা দায়িত্বহীনতা ইত্যাদির জন্য বয়স্ক লোকদের দেখাশোনা করতে পারি না, নিজের কাছে রেখে তাদের সেবা শুশ্রূষা করতে পারি না। তো বাবা ও আন্টির এই কঠিন সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আমাদের কুর্নিশ করা দরকার। কবিতা, অনেকক্ষণ হয়ে গেল, এবার রাখি ফোন, বুঝলি? তো তুই ভেবেচিন্তে আমাকে তোর মত পরে জানাস। কবিতা কোনো কিছু না বলে দিদির ফোনটা কেটে দিল। বাবার দ্বিতীয় বিয়ের জন্য কবিতা মানসিকভাবে বিধ্বস্ত হতে সে কিছু পরে ফোন মেলায় চঞ্চলকে। চঞ্চলকে এসব কথা জানালে ও অত্যন্ত মজার ছলে বলে, এসব ঘটনা তো সিনেমায় দেখা যায়, তো বাবার কি বুড়ো বয়সে ভীমরতি ধরল নাকি রে? বলতে পারবো না, তবে যা বুঝলাম চঞ্চল, নতুন আন্টি দিদিকে বেশ ভালোই তালুবন্দি করে ফেলেছে। দিদি তো দেখলাম আন্টির একরাশ প্রশংসা করছে। বাবার কিনা একটা সামান্য জ্বরের সময় এই নতুন আন্টি নাকি দারুণ সেবা শুশ্রূষা করেছিল, তাই বাবা আজকে সুস্থ হয়েছে। বাবার এই নতুন করে বিয়ের জন্যই তো তুইও কিছু চেয়ে পাসনি, আর আমিও না। জানি না দিদি বাবাকে ম্যানেজ করে কি পেয়েছে, তবে আশা করে নিশ্চয়ই কিছু পেয়েছে, না হলে এত দরাজ গলায় নতুন আন্টির প্রশংসা করা কেন? কবিতা ননস্টপ কথার জন্য চঞ্চলও হাঁপিয়ে উঠল। চঞ্চলও আর বিশেষ কোনো উৎসাহ না দেখিয়ে ফোন ছেড়ে দিল। এরপরে বেশ কিছুদিন কেটে গেলেও গৌরীর কাছ থেকে তার ভাই বোনের মতামত না জানতে পারলে ফোন মিলিয়ে নিরাশাজনক খবর শোনার পরে কমলা আন্টি হেসে গৌরীকে বলে, আরে গৌরী, এ তো होना ही था, अभी तुम देखो मैं नामुमकिन को कैसे मुमकिन करती हूँ।
এ কথা শেষ করেই কমলা আন্টি খুব হেসে ফোনের মাধ্যমে গৌরীকে ওনার এক পরিকল্পনার কথা বললে গৌরী কিরকম একটু ভীত হয়ে বলে, জানি না আন্টি কি বলবো, ওরা খারাপ স্বভাবের খুব জেদি মানুষ, শেষমেশ কি হবে তুমি বলছো, আমি নিশ্চয়ই ওদেরকে এখানে ডাকবো, বাকি কাজটা কিন্তু তোমার, ঠিক আছে আন্টি? কমলা খুব খোলা মনে অবশ্যই অবশ্যই বলে ও গৌরীকে ধন্যবাদ জানিয়ে ফোনে রেখে দিল। ফোন কেটে দিলেও গৌরী আপন মনে ভেবে চলে কমলা আন্টির কথা মনে করে, আচ্ছা বাবার প্রতি ওনার দুর্বলতা ঠিক কী কারণে, কেন তিনি একত্রে থাকতে এত মরিয়া? ওনারও তো ভালো পেনশন, ভালো ফ্ল্যাট, নির্ঝঞ্ঝাট জীবন সবই আছে, তাহলে উত্তর জানতে সে নতুন করে অপেক্ষা করে রইল ওই কমলা আন্টির দেখা পেতে। কমলা মনে মনে একটু উত্তেজিত হওয়ার জন্য এখন সে অতটা ঘন ঘন ফোন গৌরবাবুকে করছে না দেখে গৌরবাবুকে চিন্তা করে কমলাকে ফোন মিলিয়ে বলেন, কি ম্যাডাম, কি ব্যাপার, একদমই ভুলে গেলেন দেখছি, আপনার শরীর ঠিক আছে তো? মজা করে গুরুগম্ভীর কণ্ঠে কমলার উত্তর, শরীর কেন ঠিক থাকবে না, শরীর ঠিক আছে, আসলে একটা পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তায় আছি, জানি না কপালে কি লেখা আছে, সেই জন্য কদিন আপনাকে ফোন করা হয়নি। কমলা থেমে যেতেই গৌরবাবু ঈষৎ রাগ করার ভঙ্গিমায় চেঁচিয়ে উঠলেন, সে না হয় বুঝলাম, কিন্তু আর যেন তুমি আমাকে আপনি বলে সম্বোধন করবে না, আর কদিন বাদে আমরা এক ছাদের তলায় বাস করতে চলেছি, তো এখনো আপনি সম্বোধন? কমলা এবারে হেসে নিয়ে উত্তরে বলে, বাবা, এই প্রথমবার আপনাকে রাগতে দেখলাম, রাগ থাকা ভালো, রাগ যে তোমার মিষ্টি। গৌরবাবু সৌজন্যমূলক ওনাকে ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দিলেন। ফোন ছেড়ে দিতেই কমলার ফোনে বেজে উঠল গৌরীর ফোন। গৌরী ফোনে জানায়, আন্টি, এই সামনের রবিবার আমি ওদের সকলকে পুরো পরিবার সহ আমার ফ্ল্যাটে আসতে বলেছি। চঞ্চল বলে, কিসের জন্য এত আয়োজন? বাবা আর একবার বিয়ে করবে সেই খুশির খবরে কি? জিজ্ঞাসা করলে আমি উত্তরে বলেছি যে এলে জানতে পারবি। কমলা খুব সাধারণভাবেই বলে, খুব ভালো উত্তর দিয়েছ। তো আন্টি, তুমি রবিবার এই বেলা 12টার সময় আসতে পারবে তো? গৌরী প্রশ্ন করলে কমলা খালি বলে, দুদিন বাদে এলো রবিবার। প্রথমে গৌরীর ফ্ল্যাটে এলো কবিতার পরিবার ও পরে চঞ্চলের পরিবার। আসার পরেই গোছানো সাজানো ফ্ল্যাট দেখে কবিতার হাজারো প্রশ্ন, কি রে দিদি, তোর কোনো সুখবর আছে নাকি? আজকাল দুটো বাচ্চা কেনা চায়। এর উত্তরে গৌরী বলে, এই যে তুমি বড্ড পাকা হয়েছ, এই নে, তুই আর তোর বর জয় এই শরবতটা খেয়ে নে। আর বাচ্চাগুলোকে আর ঠান্ডা শরবত দিলাম না, ওদেরকে একদম দুপুরের খাবার দিয়ে দেব। অনেকদিন পরে ভাই বোনেরা মিলিত হতে গৌরীও খুব ভালো লাগছে, কিন্তু একটু হলেও একটা ব্যাপারে তার আশঙ্কা থেকেই যাচ্ছে, সেটা হলো ওই আন্টি আসার পরে কি অবস্থা দাঁড়াবে। তাই গৌরী আজকে স্নান করে চোখ বন্ধ করে ঠাকুরের কাছে একটাই মিনতি করেছে, ঠাকুর, তোমার আশীর্বাদে যেন সব ঠিকঠাক হয়। এই ভাবনা চিন্তা করতে করতেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আইহোল দিয়ে উকি দিয়ে গৌরী দেখে যে ওই আন্টির সাথে আন্টির ছেলে ও তার বউ এসেছে। দরজা খুলে আন্টিকে নমস্কার করে সবাইকে ঘরে আসতে বললে আন্টি ছেলে তন্ময়ের সাথে ওর বউ অদিতিকে নিয়ে চলে এলো বৈঠকখানার ঘরে। আর যেখানে সবাই মিলে গল্প করছে, তারপর গৌরী সবার সাথে ওনারও ওনার ছেলের পরিচয় করিয়ে দিতে সকলেরই জানা হয়ে গেল যে এই আন্টি হলেন সেই আন্টি যিনি কিছুদিন পরে বাবার হাত ধরে ঘরে প্রবেশ করবেন, যিনি হবেন এই কবিতা, চঞ্চল ও গৌরীর নতুন মা। চঞ্চল তন্ময়ের সাথে হাত মেলালেও তার মধ্যে তেমন কোনো বন্ধুসুলভ আচরণ দেখতে পেল না। কবিতা যথারীতি বিরক্ত হতে কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার কিছুক্ষণ পরে মুখটা কাঁচা উচ্ছের মতন করে ঘরে ঢুকে পড়ল। বাড়ির দুই জামাই, তারা তো এইরকম একটা পরিস্থিতি দেখে ঠিক কী করণীয় তা বুঝে উঠতে পারছে না। বাড়িতে আনন্দময় পরিস্থিতি হঠাৎ কমলার আগমনে একটু হলেও কেমন যেন বিষাদময় হয়ে গেল। গৌরী আন্টির কথা মতন গরম চা এনে মুখের সামনে হাজির করলে কমলা চায়ে একটু চুমুক দিয়ে, তোমরা আমাকে ক্ষমা করো, তোমাদের এই সুন্দর আড্ডাতে আমি কাউকে না বলে একটা বিশেষ কারণে এসে উপস্থিত হয়েছি। এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, যা অবশ্যই তোমাদের বাবা ও আমাকে ঘিরে। আশা করি তোমরা হয়তো জেনে ফেলেছ যে খুব শীঘ্রই আমি তোমাদের বাড়িতে ঢুকবো নতুন মা হিসাবে ও তোমাদের বাবা গৌরবাবুর জীবন সাথী হয়ে। গৌরবাবু চেয়েছিলেন যে আমরা কাউকে কিছু না বলেই এই নতুনভাবে আবার মালা পরে এক নতুন জীবন শুরু করি, কিন্তু আমি তা চাইনি। আমি কোনো অপরাধ করিনি। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছি,
তো কেন লুকিয়ে ঘরে ঢুকবো? তাই গৌরীকে বলে তোমাদের ডেকে আমার কিছু কথা বলা, তোমাদের অনুমতি নিতে নয়, স্রেফ তোমাদের এই ব্যাপারে ইচ্ছা কতটুকু জানবার জন্য। যদি দেখি এতে পরিবারের অসন্তোষ প্রকাশ পাচ্ছে, তাহলে তো আর এগোবার প্রশ্নই নেই। আমি একথা গৌরীকেও বলেছি। আজকে তোমরা যথেষ্ট বয়সে পরিণত, এখানে আমার ছেলে বৌমাও আছে। আমার সত্যি কথা বলতে কোনো লজ্জা করবে না। তোমাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে এই বয়সে এসে হঠাৎ করে দুজনের প্রেমে পড়ার কারণটা কি। আমার স্বামী তো গত হয়েছেন প্রায় 10 বছর হতে চলল। অতি অল্প বয়সে এক মহিলার বিধবা হয়ে যাওয়া ও লড়াই করে ছেলে মানুষ করা ছিল এক অসম্ভব কাজ। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে এই সমাজে অল্প বয়সের বিধবা মেয়েরা না শান্তি পায় তার বাপের বাড়িতে, না শ্বশুর বাড়িতে। সমস্ত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার পরে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে এসে ভাড়া বাড়িতে বাস করে ছেলে মানুষ করেছি, আর প্রচুর টাকা রোজগার করেছি ছাত্রছাত্রী পড়িয়ে। এই তন্ময়ের বিয়ের আগে ফ্ল্যাট কিনে চলে আসি। তোমাদের মা মানে আমার সরমা দিদি আমার এই সংগ্রামের কথা জানতেন ও আমাকে খুব স্নেহ করতেন। তন্ময়ের বাবা চলে যাওয়ার পরে অত্যধিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন আর দিদির খোঁজ খবর রাখতে পারিনি। যেদিন তোমাদের বাবার কাছে ওনার অসময়ে চলে যাওয়ার কথা জেনেছিলাম, খুব কষ্ট হয়েছিল। একদিন পার্কে এসে তোমাদের বাবার মধ্যেও সেই কষ্টটা অনুভব করতে পেরেছিলাম। আমাদের দুজনের বয়সের ফারাক হলেও ওনার ব্যবহার, কথাবার্তা ও একটা শিশু সুলভ মন আমাকে আকৃষ্ট করেছিল। মনে হয়েছিল যে এই ভদ্রলোকের পাশে দাঁড়ালে এই ভদ্রলোক আবার সেই আগের মতন কিছুটা হলেও আনন্দে থাকবেন, আর আমিও হয়তো পেতে পারি এক নতুন ভালো লাগার জীবন। আজকে তোমাদের কাছে বলতে আমার লজ্জা নেই। তোমরা বয়সে যথেষ্ট পরিণত। ভেবো না যে কোনো দৈহিক চাহিদা মেটাতে আমরা একত্রে থাকতে চাইছি। সেসবের বয়স, ইচ্ছা অনেককাল আগে শেষ হয়েছে। আসলে কি জানো যে আমরা দুজনের কথাবার্তা শুরু হতে চেয়েছিলাম একে অপরের খুব কাছের সাথী হতে, আর বাকি জীবনটা আমরা গল্প করে ও অবশ্যই একজনের পাশে থেকে সাহায্য করে জীবন উপভোগ করে একদিন পরপারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া। আশা করি তোমাদের সকলের ভালোবাসা, শ্রদ্ধা আমাদের আরও কিছুটা সময় বেঁচে থাকতে সাহায্য করবে। তারপর একদিন সময় আসবে একে অপরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। যখন আমাদের দুজনের মধ্যে আবার একজন একা হয়ে যাব, তখন শেষ জীবনটা তোমাদের কাছে হয়তো না থাকতে পারলেও এই মায়ার মতন গরিব ভালোবাসার মানুষকে কাছে পেয়ে ধন্য হব। ব্যাস এইটুকুই বলতে পারো। গলা শুকিয়ে আসছে, তাই একটু জলপান করে কমলা আবার বলে, তোমরা যদি ভাবো যে আমি ওনার পয়সা বা আমার বন্ধু দিদি সরমার মূল্যবান কোনো কিছুর জন্য অত্যন্ত লালায়িত, তাহলে তোমরা আমাকে ভুল ভাববে। এক সাধারণ জীবন চালিয়ে নিতে যথেষ্ট পয়সা আমার আছে, আর ছেলে তন্ময় যথেষ্ট ভালো চাকরি করে, ও আমাকে নিয়ম মতন পয়সা পাঠায়। আমি লোভী নই, বলতে পারো আমি একজন ভালোবাসার কাঙাল। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা সবাই ভালো থাকো, হাসি খুশি থাকো। আজকে তন্ময়ের বাবা বেঁচে থাকলে আমি নিশ্চয়ই এইসব কথা বলতে এখানে আসতাম না। আসলে তোমরা বাচ্চারা আমাদের মতন লোকেদের এই জীবনের সমস্যা কোনোদিনই বুঝলে না। ভাবছো যে বেশ তো রোজগার করে খেতে পাচ্ছি আর আরাম করে শুতে পাচ্ছি, যদিও অতশত বোঝার বয়স এখনো তোমাদের হয়নি। শুধু এই জীবনটাকে রাখতে খাওয়া পড়াও ছাড়া একটা যেন মনের মানুষের প্রয়োজন হয়ে পড়ে এই লম্বা দীর্ঘ জীবন তরিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সমস্যাটা হলো যে আমরাও আনন্দ করতে চাই, আমরাও বেড়াতে ভালোবাসি, আমরাও সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু এই জীবন সাথী হারানোর পর না সবকিছু যেন হারিয়ে যায় জীবন থেকে। আর পতি হারানো মেয়েদের তো আর এক সমস্যা হলো নিরাপত্তার, আর কিছু ক্ষেত্রে সামাজিক বিধিনিষেধ, বিধবা মেয়েরা কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারবে না ইত্যাদি। আর তোমাদের বাবা মানে গৌরবাবুর কথা বললে বলি, হঠাৎ করে সরমাদিকে হারাতে মনে মনে উনি শিশুর মতন কাঁদতেন। ভদ্রলোকের সুন্দর স্বাস্থ্য আস্তে আস্তে ভাঙতে শুরু করেছিল। তোমাদের এ মায়ামাসি যতই ভালো হন না কেন, উনি কিন্তু দাদাবাবুর সবটা বুঝতেন না। এই জিনিসটা একজন সত্যিকারের জীবনসঙ্গী থাকলে বুঝতে পারেন। আমি জানি না যদি আমি তোমাদের বাবার কাছাকাছি থাকি কতটা সরমা দিদির মতন দেখাশোনা করতে পারবো, তবে আপ্রাণ চেষ্টা করব। আমি জেনেছি যে দিদি মারা যাওয়ার পর তোমরা সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকাতে বাড়ি ছেড়ে চলে গেছিলে। যখন গৌরবাবু ভেবেছিলেন
যে অবসর নেওয়ার পরে দিদিকে নিয়ে খুব মজায় থাকবেন, তখন একাকিত্বের করাল গ্রাস তাকে শেষ করে দিচ্ছিল ভেতরে ভেতরে। ওনার সাথে একটু একটু করে কাছাকাছি আসতে এটা আমি বেশ বুঝতে পারছিলাম। আমি ধীরে ধীরে ওনার সান্নিধ্যে আসার পরে আমরা দুজনেই মনে মনে চাইছিলাম এক সুন্দর পরিবেশের মধ্যে বাঁচতে ও একে অপরের সাহায্য নিয়ে এক সুন্দর জীবন কাটাতে। আজকে এসব খোলসা করে বলার জন্যই তোমাদের এত কাছে আসা ও এত কথা বলা, অবশ্যই এই গৌরী মায়ের সাহায্যে। শেষে বলবো যে তোমরা রাজি হলেই আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব এক নতুন মা হয়ে। আর এই গৌরী, কবিতা, চঞ্চল ও তন্ময় হবে আমার সব সন্তান, আর বাকিরা অবশ্যই হবে আমাদের পরিবারের সদস্যা। এক মা যেমন সন্তানদের সুখে দুঃখে পাশে থাকে, সমস্যা সমাধানের চেষ্টা করে, সেই একই জিনিস আমিও করব। এটা তোমাদের হলফ করে বলতে পারি। আমি চাইব কবিতার ছেলে ভালো করে পড়াশোনা করুক। আমি চাইব যে চঞ্চল ফিরে আসুক তার বাবার জায়গায়, মাথা উঁচু করে, ওর বউকে সাথে করে নিয়ে। কেন সে পড়ে থাকবে শ্বশুরবাড়িতে দিনের পর দিন? সকলের মাত্রাযুক্ত চাহিদা মেটানোর চেষ্টা করা হবে সম্মানের সাথে। আমি বিয়ের পরে কোনোদিন চাকরি করিনি, কিন্তু তন্ময়ের বাবা মারা যাওয়ার পরে অফিসে চাকরি পেয়েও করতে পারিনি। এক বিধবা মহিলাকে দেখে অফিসের কিছু নরখাদকরা নানাভাবে উত্ত্যক্ত করাতে ভাগ্য ভালো ছিল যে MA পাশ করেছিলেন বলে টিউশনি ভালোই করতাম। আমিও তোমার বাবা চাই যে তোমরাও লড়াই করে তোমাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটা সামনে রেখে মাথা উঁচু করে বাঁচো। সরমাদের সকল গয়না ও যাবতীয় মূল্যবান জিনিস তোমাদেরই থাকবে। আমার গয়নার প্রতি কোনো লোভ নেই, আমার কাছে যথেষ্ট পরিমাণে গয়না আছে, সেগুলো তন্ময়ের বউকে দিও, এখনো বেশ কিছু আছে। যখন কারোর সত্যিকারে প্রয়োজন পড়বে সেগুলো ওখান থেকে দেওয়া হবে। আমার আজকে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া, একটুখানি মাথা উঁচু করে সমাজে বাঁচতে ও অবশ্যই তোমার বাবাকে ভালোবেসে তাকেও হাসি খুশি রাখতে। তাহলে তোমরা কি চাও যে আমিও তোমাদের বাবা গৌরবাবু আবারও হেসে খেলে জীবন কাটাক? অনেকক্ষণ ধরে কথা বলছি, তো এবার তোমরা রাজি হলেই আর কিছুদিন পরে তোমাদের বাড়িতে অল্প করে হলেও বাজবে শাক, উলুধ্বনি, আমাকে ঘরে তুলতে। কি বাবু মশাই, দিদিরা বলেন রাজি? না এই চটি গলিয়ে খোলা দরজা দিয়ে এখনই চলে যাব? কেউ কোনো কথা বলছে না। ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। কিন্তু তারই মধ্যে এলো আবার গৌরবাবুর ফোন। কমলা ফোনে ভেসে ওঠা নামটা দেখে কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। একটু পরে কবিতা ও চঞ্চল জায়গা ছেড়ে উঠে জল ভরা চোখে গৌরীর ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিল। আর তারপরে শোনা গেল ওদের কান্নার শব্দ। কবিতা ও চঞ্চলের হাউহাউ করে কান্না দেখে আর বাকিদের সকলের চোখে জল চলে এলেও বাড়ির দু জামাই তারা চোখের জল মুছে নিয়ে নতুন মাকে প্রণাম ও ওনার আশীর্বাদ চেয়ে নিয়ে চেঁচাতে থাকে, ওরে তোরা এবার কান্নাকাটি থামা, খাওয়ার অনেক আয়োজন করা হয়েছে, তোমরা চট জলদি চোখ মুছে নিয়ে নতুন মাকে প্রণাম করে সবাই এবার খেতে চলো। এসব দেখে কমলার চোখেও এলো আনন্দাশ্রুর কয়েক ফোঁটা। কমলা জলে ভরা চোখে দেখে গৌরবাবুর অনেকগুলো মিসড কল। এই মুহূর্তে প্রায় জনা আষ্টেক ছেলেমেয়েরা একসাথে খাওয়ার টেবিলে। বাড়ির দু জামাই সহ কবিতা ও গৌরীর খাবার পরিবেশন করা ও চঞ্চল তন্ময় ওদের বৌদের মধ্যে খাস গল্প করা দেখে অনেকদিন পরে কমলার মনে এক ভীষণ আনন্দ হতে আর সে ভাবে এতদিনে আবারও একটুখানি বাঁচতে ইচ্ছা করছে নতুনভাবে। আবারও ওই দূরের আকাশ গাছপালা দেখতে খুব ইচ্ছা করছে। একসময় ওদের খাওয়ার পরে দু জামাইয়েরও খাওয়া হলে সবার শেষে খেতে বসলো কবিতা ও গৌরী নতুন মাকে মাঝে রেখে। খাওয়ার পরে সবাইকে ভালো থাকবে ফোন করবে বলে গৌরীর বাড়ি ছেড়ে চলে আসার পরে কমলা, তন্ময় ও বৌমাকে বাড়ি পাঠিয়ে দিলে চলে এলো গৌরবাবুর ফ্ল্যাটে। গৌরবাবু দরজা খুলে কমলাকে দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না। একটুখানি অভিমানী হয়ে ঘরে চলে গেলেন। কমলাও কোনো কথা না বলে মায়াকে 2 কাপ চা বানাতে বলে সোফার উপরে গ্যাট হয়ে বসে খবরের কাগজ পড়তে লাগলেন। মায়া ঘরের পরিবেশ কীরকম একটা থমথমে দেখে ভেবে বলে, দিদি 2 কাপ চা করতে বললেন কেন? দাদাবাবু তো এইমাত্র চা খেলেন, আর আমিও তো এইমাত্র খেলাম। তবে এদিকে চা তৈরি হয়ে গেলেও মায়া কিছুতেই বুঝতে না পেরে কমলার কথা মতন 2 কাপ চা নিয়ে এসে রাখলে কমলা 2 কাপ ধরে গৌরবাবুর শোয়ার ঘরে টোকা মেরে বলেন, আসতে পারি? গৌরবাবু মনের মধ্যে রাগ পুষেও হেসে ফেললেন। তারপর দুজনে একসাথে চা খেতে লাগলে কমলা শোনালো তার মিশনের কথা।
কমলা কথা বলার সময় নানান অভিব্যক্তি সহ বলতে লাগলে গৌরবাবু কমলার মুখের দিকে তাকিয়ে অনুভব করতে লাগলেন সরমার মতন ভঙ্গিমা। অবাক হয়ে ভাবেন কত মিল দুজনের মধ্যে, খালি ওনাদের অবয়বটা আলাদা। নানান কথাবার্তায় গৌরবাবু কমলাকে কবে তাদের গলায় বরমাল্য ঝুলবে জিজ্ঞাসা করলে কমলা বিছানা ছেড়ে উঠে বসে, তারপরে হেসে বলে, যথাসময়ে আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। কথা শুনে গৌরবাবু চোখ বড় বড় করে কমলার দিকে এক সুন্দর চাউনি নিয়ে তাকালে চোখের পলক পড়ার আগেই কমলা ঘর ছেড়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। মায়াকে খুব অন্যমনস্কভাবে রান্না করতে দেখে গৌরবাবু একটু চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, মায়া, তুমি এত গম্ভীর কেন? কোনো সমস্যা? মায়াকে উত্তর দেবে বুঝতে না পেরে বলে, কিছু না দাদাবাবু। গৌরবাবু তো মন ভালো থাকাতে আজ পুরো নাছোড়বান্দা। না, তুমি আমাকে বলো। আমি লক্ষ্য করছি কদিন যে কমলা এখানে আসার পরে তুমি কেমন যেন গম্ভীর হয়ে গেছো। কমলা কি তোমাকে কিছু বলেছে? না দাদাবাবু, কমলা দিদি তো খুব ভালো মানুষ, তবে আমার চিন্তা অন্য ব্যাপারে। থাক, সে আমি গৌরী দিদির সাথে কথা বলে নেব, আপনি এই নিয়ে কিছু ভাববেন না। কমলা থেমে গেল, আর গৌরবাবুও ওনাকে আর বেশি ঘাটালেন না। এদিকে কমলার সাথে গৌরীর সখ্যতা খুব বেড়ে চলেছে। সময় সুযোগ পেলেই নানান বাহানায় একে অপরকে ফোন করে গল্প করে। গল্প করার ফাঁকতালে গৌরী ওনাকে জিজ্ঞাসা করে, নতুন মা, ভাবছি সামনের শনিবার তোমার ফ্ল্যাটে গিয়ে ওই তোমাদের মিলন ও আমাদের গেট টুগেদারের আয়োজনের তারিখটা ঠিক করে ঘরের মধ্যে খাওয়া দাওয়া সেরে নেব। আন্টি শোনো। ও আন্টি না, নতুন মা। খাবারগুলো কিন্তু 6 বালিগঞ্জ প্লেস থেকে আনানো হবে, আর তোমাদের জন্য একজন ম্যারেজ রেজিস্ট্রার লাগবে। তো আন্টি, আমার এক যা ম্যারেজ রেজিস্ট্রার আছেন, ওনাকে বলবো? গৌরী উত্তরের অপেক্ষা করলে কমলা একগাল হেসে নিয়ে বলে, গৌরী, তুমি যা ব্যবস্থা করবে তাতেই আমি খুশি। আমি মনের মতন আজকে এই অসময়ে একজন শুধু সাথী পেয়েছি না, পেয়েছি কত সুন্দর আমার ছেলে মেয়েদের। আমার কোনো আপত্তি নেই। কমলার ফোন বন্ধ হতেই গৌরীর ফোনে এলো মায়ার নং। অসময়ে মায়ার ফোন দেখে একটু ঘাবড়ে গিয়ে গৌরী বলে, মায়াদি, কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ বর্দি, এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে ভয় হচ্ছে খুব। মায়ার একটুখানি আমতা আমতা করে কথা। ভয়? কিসের ভয়? কেন ভয়? বাবা কি তোমাকে কিছু বলেছে? গৌরীর উৎকণ্ঠায় ভরা প্রশ্ন। না দিদি, দাদাবাবু কিছু বলেননি। কথাটা কিভাবে বলবো, বলতে যে আমার খুব লজ্জা করছে। আরে লজ্জা পাবার কি আছে, তুমি আমাকে খুলে সব বলো। গৌরীর উত্তেজনার পারদ চড়তে থাকে, সাথে একটুখানি ভয় ভয়ও করতে থাকে। বর্দি, ওই কমলা দিদি এখন ঘন ঘন এ বাড়িতে আসছেন। কিরকম একটু কানাঘুষার খবর পেলাম যে উনি নাকি এ বাড়িতে পার্মানেন্ট থাকবেন দাদাবাবুকে দেখতে। আমি তো দাদাবাবুকে দেখছিলাম, তো ওনার কিসের প্রয়োজন? আমার চাকরিটা থাকবে তো দিদি। গৌরী ওর কথার সারমর্ম বুঝে ওর কথার জবাবে হাসবে না কাঁদবে ভেবে বলে, আরে তোমার চাকরি যাবে কেন? উনি থাকলেও তোমার চাকরি কেউ ছিনিয়ে নিতে পারবে না। মায়া অত্যন্ত খুশি হয়ে দিদিকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি আবার কবে আসবে গো দিদি? তোমার জন্য মালপোয়া বানিয়ে রাখবো আমি। গৌরী ওনার কথার উত্তরে বলে, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ও বাড়িতে, ও বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। কেন? এই মুহূর্ত জানতে চেও না। এরপর এলো সেই দিন। ওই গৌরী, কবিতা ও বাড়ির দু জামাইয়ের ব্যবস্থাপনায় সকাল থেকে গৌরীর পরিবার, তন্ময়ের পরিবার গৌরবাবুর ফ্ল্যাটে চলে এলেও কবিতা ও চঞ্চলের পরিবারকে ফ্ল্যাটে আসতে দেখে গৌরবাবু বেশ অবাক হলেন। একটুখানি ভীত হতে কিছু কথা জিজ্ঞাসা করতে পারলেন না। তারপর কবিতা ও চঞ্চল ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলে গৌরবাবুর দু চোখ দিয়ে নামলো জলের ধারা। ওনার দু চোখ জলে ভিজে গেছে দেখে কবিতাও তার চোখের জল ধরে রাখতে পারল না। একটু আনন্দের বিরহ পরিবেশ সৃষ্টি হতে সবকিছু নর্মাল করতে গৌরী কোথা থেকে এসে বলে, এই এখন আর নো মোর কান্নাকাটি। ঘরে নতুন মাকে আনবার সময় এসে গেছে। এর কিছুক্ষণ আগে গৌরীর ম্যারেজ রেজিস্ট্রার যা ফোন করে পৌঁছানোর কথা বললে গৌরী ঘরের দু জামাইয়ের সাথে কবিতাকে নতুন মায়ের ফ্ল্যাটে পাঠিয়ে দিল আনতে। একটা বড় গাড়িতে করে আনা হলো নতুন মাকে। কমলা একটা হলুদ রঙে তাঁতের শাড়ি পরে এলো, হাতে তার মস্ত বড় রজনীগন্ধার মালা। কমলার হাতে রজনীগন্ধার মালা দেখে গৌরবাবুর চোখ বিস্ফারিত ও মুখে একটুখানি বিকৃত হাসির ঝিলিক দেখা দিলে নাটকীয় ভঙ্গিমায় কমলার আওয়াজ, চোখ বড় করার কিছু নেই, আর আপনার হাসার কিছুই নেই। এই মালা তোমার জন্য নয়, এই মালা আমি দিদিকে পরিয়ে আশীর্বাদ চাইব, তারপর নিজেদের গলায়।
সরমাকে মালা পরিয়ে প্রণাম করে ম্যারেজ রেজিস্টারের সামনে উনিও গৌরবাবু চেয়ারে বসে ওনার খাতায় সই সাবুত সারা হলেই উপস্থিত জনতা করতালি সহ নতুন মা ও গগনবাবুকে অভিনন্দন জানাতেই অফিসের মালা বদল করতে বললে কমলার কথা মতন গৌরী দুখানা গাঁদা ফুলের মালা নিয়ে এলে গৌরবাবু মালা দেখে অবাক হয়ে বলেন, কি হলো? সরমা পেল রজনীগন্ধার মোটা মালা আর আমার কপালে জুটল শুধুই গাঁদা ফুলের মালা। সবাই এ কথায় হাসতে থাকলে কমলায় উত্তর দিল, দিদির নির্দেশে এই ফুলের মালা আনা হয়েছে। দিদি আমার কাছে এক নমস্য ব্যক্তি, তাই ওনার গলায় রজনীগন্ধার মালা, আর আমরা হলাম অতি সাধারণ, তাই গাঁদা ফুলের মালা। সারা হয়ে গেল মালা বদল। পরে সিঁদুর দান ও হাতে শাখা পলা পরানোর কাজ। না, কোনো ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব জ্বলেনি কমলা নির্দেশে। তারপর সবাই ধীরে ধীরে টেবিলে বসে নতুন মাকে নিয়ে 6 বালিগঞ্জ প্লেসের খাবার খাওয়ার সময় তুলতে লাগলো নানান ছবি। গৌরবাবু দূর থেকে এসব উপলব্ধি করে মনে মনে প্রচণ্ড খুশি হয়ে ভাবেন, সংসার সত্যি সুখী হয় রমণীর গুণে। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।